আগেই বলেছি এবারের শান্তিনিকেতনে আসাটা একটু আলাদা কারণে। গত 15 তারিখ আমাদের বিবাহবার্ষিকীর দিনটা শুরু করলাম হোটেল রুম থেকে সকালে 1 কাপ চা খেয়ে। মাথা খুব ব্যথা করছিল আগের দিন রাত্রেবেলাতে, তাই জন্য চাটা খেতেই হলো। তারপরে চললাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা সকাল 9টার মধ্যে স্নান সেরে আমি নতুন শাড়ি ও সুমন নতুন পোশাক পরে দুজন মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মন্দিরটা এত সুন্দর, মন্দির প্রাঙ্গণে থাকা দোকান থেকেই পুজো দেওয়ার একটা ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটি হলো 51 সতীপীঠের একটা পীঠ। তোমরা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। মন্দিরে ঢুকে মনটা এত শান্ত হয়ে গিয়েছিল, কোনো ঠেলাঠেলি ভিড় আর কোনো তাড়াহুড়ো নেই। মন ভরে মাকে সামনে থেকে একদম পুজো দেওয়া যায়। তবে আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, তার একটু পর থেকেই কিন্তু মন্দিরে অনেক পর্যটকদের ভিড় বেড়ে গিয়েছিল, সাথে স্থানীয় লোকাল লোকেরাও তো ছিল পুজো দেওয়ার লাইনে। মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দিরের প্রার্থনার ধূপের সঙ্গে মিশে গিয়েছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর একসঙ্গে থাকার শান্তি। পুজো দিয়ে মন্দির প্রাঙ্গণের ছোট ছোট দোকানগুলো ঘুরে দেখলাম। সুন্দর রঙিন হাতের তৈরি কিছু জিনিস কিনলাম। তারপরে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে সবার প্রথমে ডালাটা ফেরত দিলাম দোকানে এবং ভোগের টাকাটা মেটালাম। তারপরে আবার মন্দির প্রাঙ্গণে ঢুকে কিছুটা কেনাকাটি আবারও করলাম। প্রথমবার করেছিলাম, হঠাৎ করে আবার মনে হলো আরও একটা ব্যাগ কিনি। তারপর আস্তে আস্তে এবার যাচ্ছি মন্দিরের পেছনের দিকে। এই মন্দিরের পেছনে গেলেই দেখা যায় কোপাই নদী, সেই বিখ্যাত রবি ঠাকুরের সঙ্গে জড়িত, লেখার সঙ্গে জড়িত কোপাই নদী। আমরা সবাই তো নাম শুনেছি। সেখানে গিয়ে দেখলাম এত সুন্দর দৃশ্য। জল যদিও এখন কম। আর এই দেখো, এই যে ঘাট, এই ঘাটে আরতি করার প্রচলন শুরু হয়েছে সম্প্রতি কিছু সময় ধরে। মন্দিরে গঙ্গা আরতির অনুকরণে এই মন্দিরটিতে সন্ধ্যাবেলা গেলে তোমরা সন্ধ্যা আরতি দেখতে পাবে। এরপর মন্দির চত্বরেই সাধারণ কিন্তু ভীষণ আপন একটা ব্রেকফাস্ট, লুচি ঘুগনি খেলাম। খাবারের স্বাদ নয়, আমার সঙ্গে থাকা মানুষটার জন্যই কিন্তু সব কিছু সেদিন একটু ভীষণভাবে সুন্দর লাগছিল। মন্দির প্রাঙ্গণেই বিশাল বড় জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য, সেখানেই আমরা গাড়ি পার্ক করেছিলাম। আর এই দুটো ভিডিও মন্দিরে ঢোকার আগে আমাকে সুমন করে দিয়েছিল। এবার আমরা মন্দির থেকে বেরোবো। তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের চত্বর থেকে বেরিয়ে গেলাম। দেখো, মন্দিরের গেট এটা, ঢুকতেই পড়ে। আমি যাবার সময় পুজো দিয়ে যাওয়ার পথে গেটের ভিডিওটা নিয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি সুরুল রাজবাড়ির দিকে। ছবিতে তো দেখেছি খুব সুন্দর লাগে দেখতে। এবার সামনে থেকে নিজে থেকে গিয়ে দেখব কেমন লাগে। এর আগে শান্তিনিকেতনে যখন এসেছি তখন এই স্পটটিতে আমার আসা হয়নি। তো দেখো, এই হচ্ছে সুরুল রাজবাড়ি। হোয়াইট কালারের ওপর দেখো পেইন্ট করা আছে রেড বা রাস্ট কালার দিয়ে, সুন্দর লাগছে। এখানে গিয়ে কিন্তু এর সামনেই গাড়ি বা টোটো পার্কিংয়ের ব্যবস্থা আছে। মাত্র 10 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। খুব সুন্দর লাগছিল ভেতরটি। এখানে একটা দুর্গা মণ্ডপও আছে, যেখানে মায়ের কাঠামোটা তৈরি করাই থাকে, তার উপরে মাটি দিয়ে প্রত্যেকবার প্রতিমা নির্মাণ করা হয়। দেখতে দেখতে আরও পর্যটকের ভিড় বেড়ে গেল। ইতিহাসের দেওয়ালে দাঁড়িয়ে কয়েকটা ছবি ও কিছু নীরব মুহূর্তকে ক্যামেরাবন্দি করলাম এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে গেলাম। সময় বদলালেও ভালোবাসা যেন না বদলায়। আমাদের সম্পর্কের প্রতি যদি কোনো দূরের বা কাছের মানুষের কুনজর থাকে, মানে আমি আমার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কের কথা বলছি, তাহলে সেই নজর যেন ভগবানের শুভ শক্তির বিচারে জ্বলে ছাই হয়ে আকাশে মিশে যায়। এই চিন্তা করতে করতে রওনা দিলাম রায়পুরের জমিদার বাড়ির দিকে। প্রায় ভগ্নপ্রায় এই বাড়ি। এখানে গিয়ে আমরা একটু অবাকই হলাম। ফাঁকা জায়গার মধ্যে এই স্পটটিতে তোমরা নাও আসতে পারো, আসতেও পারো। বিশেষ কিছুই নেই, যেমন দেখছো ভগ্নপ্রায় অংশ সেরকমই পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আর এখান থেকে আবারও কিছু ফটো নিলাম, ভিডিও নিলাম, নিয়ে এখন আমরা আস্তে আস্তে রওনা দেব অন্যদিকে। চলো, আসছি।